নীলকে পরীর রুমের বাইরে দাঁড় করিয়ে রেখেছে নিশা আর আমান। তাদের হাজারো দাবি মানতে মানতে ক্লান্ত নীল। প্রথম শর্ত, লুডুতে হারাতে হবে নিশা আর আমানকে, না হলে নো এন্ট্রি। নীল বেশ সফলভাবে ওদেরকে হারিয়ে দেয়। কিন্তু দ্বিতীয় শর্ত ছিল একটা ধাঁধা। নীল এই ধাঁধার উত্তর দিতে ব্যর্থ হয়, যার ফলে গেম ড্র হয়ে যায়। তাই নিশা আর আমান শর্ত রাখে, একদিন ওদের ফ্রেন্ড সার্কেলদের সহ ট্রিট দিতে হবে। নীল মুচকি হেসে রাজি হয়ে যায়। তারপরও আরও কয়েকটা শর্ত রাখে। নীল সেগুলোতেও রাজি হয়ে যায়, কিন্তু তবুও পরীর রুমে আসার অনুমতি দেয়নি ওরা। নীল আহত দৃষ্টিতে ওদের দিকে তাকাতে ওরা দুজন বা হাত চুলকোতে থাকে। নীল ওদের দিকে তাকিয়ে ভাবলা হয়ে যায়, আজকালকার ছেলেমেয়েরা এতটা তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্নতা নীলের জানা ছিল না। মানতেই হবে, যেমন বোন তেমন তার ভাই বোন। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, বলুন শালক শালিকা, আপনাদের দাবি কত? আমান আর নিশা আলোচনা করতে থাকে, কিন্তু দুজনের কেউই সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারছিল না। নীল ঘড়ির দিকে তাকিয়ে বুঝল রাত 12:36 বাজে। এরা আজ রাত 2টো বাজলেও যেতে দিবে কিনা সন্দেহ। নীল হতাশে ওদের দিকে তাকিয়ে রইল। আরও 10 মিনিট আলোচনা করার পরেও ওরা জানাতে পারল না। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, শালক শালিকা, আপনারা দুজন আজ সারা রাত আলোচনা করে কাল আমাকে জানাবেন প্লিজ। আর আমার পকেটে ক্যাশ 10,000 টাকাই পড়ে আছে। এর থেকে বেশি দিতে হলো কাবার থেকে বের করে দিতে হবে। এত ভেজালের থেকে আজ 10,000 টাকা নিয়েই সন্তুষ্ট থাকুন। কাল তোমাদের ডিমান্ড পূরণ করবো, ওকে? আমান আর নিশা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। এত ভালো জিজু, বাহ, পুরো এটিএম কার্ড। অবশেষে নীল পরীর রুমে প্রবেশ করতে সক্ষম হলো। রুমে এসে দরজা লক করে দিল নীল। বেডের একপাশে বসে আছে পরী। চারিদিকে নানান রঙের ফুলের মাঝে পরী যেন একমাত্র নীল পদ্মফুল। নীল রঙের পাতলা একটা শাড়ি পরেছে পরী। মুখে কোনো প্রসাধনী নেই, নর্মালি সাদা কাজল দেওয়া। চুলগুলো হাত খোঁপা করা। লাল নীল আলোতে পরীকে মায়াবতী এক রাজকন্যা লাগছে। নীলের চোখ জোড়া বারবার পরীকে স্ক্যান করে যাচ্ছে। আজ পরী লজ্জায় রঙিন হয়ে যাচ্ছে। নীল পরীর কাছে গিয়ে পাশ ঘেঁষে বসল। পরীর শরীরের সাথে নীলের স্পর্শ লাগতেই পরী কেঁপে উঠেছে। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, জানো পরী, আজ তোমাকে বেশ আবেদনময়ী লাগছে। আমি তো সামলাতে পারছি না পরী। নীলের শান্ত স্বরে বলা অশান্ত বাক্য উচ্চারণ শুনে পরীর শরীর কেঁপে উঠল। নীল পরীর কোমর জড়িয়ে ধরে পরীর হাত খোপা করা চুলগুলো মেলে দিল। পরীর কোমর অবধি চুলগুলো ঝর্ণার মতো বেয়ে পড়ল। নীলের চোখে অদ্ভুত ঘোর। পরী নীলের সেই চোখে হারিয়ে যাচ্ছে বারংবার। নীল ঘোর লাগানো কণ্ঠে আর নেশাক্ত চোখে তাকিয়ে পরীর নাকে চুমু খেয়ে বলল, ইউনো পরী, আজ আমাদের দ্বিতীয় বাসর রাত, কিন্তু আজও আমরা নিজেদের সংযত রাখব। সকলের মতামত নিয়ে ধর্মমতে বিয়ে করে আমরা আমাদের পরিপূর্ণ করব। নীলের কথাতে পরীর ধ্যান ভাঙেই। এই মানুষটি এতটা তীক্ষ্ণ অনুভূতি বুনতে পারে যা ধারণার বাইরে। কজন স্বামী পারে স্ত্রীর প্রতি এমন অমায়িক অনুভূতি বিরাজ করাতে? নীল মুচকি হেসে বলল, তুমি স্নিগ্ধ পরী, তোমাতে মুগ্ধ আমি। জানি না কোন মায়াতে পড়েছি, তবে জানি 1000 বছর পরেও বলবো, এ মায়াবতী শুধু আমারই। নীলের অবাধ্য হাত জোড়া আলতো হাতে পরীর উদর ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে নীলের পাঞ্জাবি খিঁচে ধরল পরী। নীলের হাতের ছোঁয়া পেতেই পরী আত্মহারা হয়ে পড়ছে। নীল পরীর চুলগুলো আলতো হাতে সরিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, এইটুকু ছোঁয়াতেই বিলীন তুমি? আমার ভালোবাসার স্বাদ কী করে গ্রহণ করবে? পরী নীলের পাঞ্জাবি আরও শক্ত করে খামচে ধরে বলল, থামুন প্লিজ, আমি এখনই মরে যাব। এই অনুভূতি যে মারাত্মক। নীল নীল মুচকি হেসে বলল, রোজ আমার ভালোবাসার নতুন নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ করাবো তোমায়। তুমি সে সাক্ষাৎ গ্রহণ করবে তো পরী? পরী নীলের বুকে মাথা রেখেই বলল, আপনার সমস্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য আমি রাজি নীল। শুধু আমার হাতে হাত রেখে পথ চালিয়ে দিবেন প্লিজ। নীল শান্ত কণ্ঠে বলল, আমার অস্তিত্ব তুমি পরী। আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। আমরা অনন্তকাল একসাথে পথ চলব পরী, অনন্তকাল। পরী নীলের বুকে মাথা রেখে নীলের অনুভূতিগুলো অনুভব করতে লাগলো। নীল হঠাৎই পরীকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে আসে।
ব্যালকনির বিশাল দোলনাটাতে পরীকে বসিয়ে দিয়ে নীলও পাশে বসে পড়ল। নীল আলতো হাতে পরীর থুতনি উঁচু করতেই পরীর চোখ বন্ধ করে নেয়। পরী এতটা লজ্জাবতী তা নীল জানত না। নীল মুচকি হেসে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। নীলের উষ্ণ ঠোঁটের সাথে পরীর উষ্ণ ঠোঁটের স্পর্শ হতেই দুজনেই কেঁপে ওঠে, একে অপরকে শক্ত হাতে জড়িয়ে নেয়। এই ভালোবাসার অনুভূতি সত্যিই মারাত্মক। নীল পরীকে দুহাতে জড়িয়ে বুকে টেনে নেয়। নীল আর পরী শীতের রাতের কুয়াশা বিলাস করতে করতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পাখির কিচিরমিচির আর তীক্ষ্ণ সূর্যের কিরণে চোখ মেলে তাকায় নীল। পরী নীলের বুকে গুটিসুটি মেরে শুয়ে আছে, ঠিক যেন পাখির ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। নীল পরীর মাথায় চুমু দিয়ে হাত বুলাতে থাকলো। কিছুক্ষণের মাঝেই নীলের ফোন বেজে ওঠে, যার ফলে পরীও জেগে ওঠে। নীল ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। পরী আড়মোড়া ভেঙে বনানীর ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। এই বহুল পরিচিত রাস্তাটা আজ একটু বেশি মুগ্ধ করছে পরীকে, হয়তো প্রিয় মানুষটি পাশে আছে বলে। ব্যালকনির কোণতে রাখা বনি প্রিন্সের আধা ফোটা কলির দিকে চোখ যেতেই পরীর মনে আনন্দের জোয়ার বয়ে যায়। ৩-৩টে বছর ধরে এত যত্ন করার পরেও এই গাছ ফুল দেয়নি, আর আজ সেই গাছ ব্যালকনিটাকে পূর্ণ করে দিল। তবে কি নীলের সাথেই সংযোগ মিলন ছিল এই ফুল? পরী মুগ্ধ হয়ে আধা ফোটা কলিটিকে দেখে যাচ্ছে, ঠিক যেন বসন্তের ফুটন্ত রঙিন ছবি। হঠাৎই নীল পরীর কোমর জড়িয়ে ধরে, পরীর ঘাড়ে থুতনি ঠেকে বলে, কি দেখো? পরী নীলের দুহাত আঁকড়ে ধরে বলল, দেখুন না কি সুন্দর আজ কলি ফুটেছে। এতদিন যত্ন করার পরেও এই গাছ ফুল দেয়নি, আর আজ পরিপূর্ণ করে দিল। নীল মুচকি হেসে পরীকে আরেকটু শক্ত করে জড়িয়ে বলল, এর বিশেষত্ব কি জানো? পরী মাথা ঝাঁকিয়ে বলল, না। নীল পরীর মাথাতে চুমু খেলো, আমি বলছি। তারপর পরীকে নিয়ে দোলনাতে বসে পরীর আঙুলের মাঝে আঙুল দিয়ে নীল বলতে লাগলো, এর বিশেষত্ব হলো আমাদের সফলতা। আমরা দুজন দুজনার হয়েও দূরে ছিলাম, কেউ নিজেদের অনুভূতি জানান দেয়নি, আর তাই এই ফুল গাছটা অভিমান করেছিল আমাদের ওপর। কিন্তু আমাদের মাঝে এখন আর কোনো বাধা নেই, তাই বনি প্রিন্সও জানান দিচ্ছে যে তোরা দুজন মুগ্ধ যুগলবন্দি, তোদের কাছে আমার অভিমানও হার মেনে নিয়েছে। নীলের কথা শুনে পরী খিলখিল করে হাসতে থাকে, আর নীল বরাবরের মতো প্রিয়সীর ভুবন ভুলানো হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। শীতের কুয়াশাকে ছাড়িয়ে কিছুটা রোদ্দুর প্রকৃতিকে আলোকিত করে যাচ্ছে। ছাদে দাঁড়িয়ে কোমল রোদ্দুর অনুভব করছে পরী। মনে তৃপ্তি, মুখে হাসি, আর সাথে স্নিগ্ধ পরিবেশ। সব কেমন যেন স্বপ্নের মতো। নীলকে ভালোবাসি কথাটা আজও বলা হয়নি। এই একটি কথার মাঝে কি কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে? হয়তো না। অনেক সময় চোখের কৌতূহল দেখেও মেপে নেওয়া যায় সে তাকে ভালোবাসে। তবু এই ভালোবাসি কথাটা অতি মূল্যবান, যা শোনার জন্য কত প্রেমিক প্রেমিকারা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেউ আর সার্থকতা পায় তো কেউ পায় না, তবু অপেক্ষা করে থাকে। পরী মনে মনে স্থির করে নিল নীলকে ভালোবাসি কথাটা খুব তাড়াতাড়ি বলে দিবে, কোনো রকম খামতি রাখবে না ওদের সম্পর্কে। পরী কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে থেকে ছাদ থেকে নিচে নেমে আসলো। আমান আর নিশা জামা কাপড় সিলেক্ট করতে ব্যস্ত। আপু আর দুলাভাইয়ের সাথে ঘুরতে যাবে, ফিলিংসই ভিন্ন। পরী রুমে আসতেই নীল তাড়া দিয়ে বলল, ফার্স্ট রেডি হও, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে তো। পরী মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, তারপর রেডি হয়ে চলে গেল। গুলশানের বিশাল এক রেস্টুরেন্টে বসে আছে এক ঝাঁক পাখিরা, সবার হাতেই ওয়েলকাম ড্রিঙ্কস। মাঝে মাঝে সবাই খিলখিল করে হেসে উঠছে। নীল মুচকি হেসে বলল, মিস শালিকারা, আপনাদের বান্ধবীর একটু সিক্রেট খবরগুলো দিন তো। রিনি আফসোসের সুরে বলল, সে কি দুলা ভাই, 10-12 দিন সংসার হয়ে গেল আর এখনও সিক্রেট জানতে পারলেন না? নীল মুখ গোমরা করে বলল, কি আর বলবো শালিকা, আপনার বান্ধবীকে গত 7 বছর ধরে দেখে আসছি, তাও চিনে উঠতে পারলাম না। মলি মুখ কুঁচকে বলল, সে কি ভাইয়া, কি হয়েছে? নীল দীর্ঘশ্বাস টেনে বলল, হায় আর কি বলবো, যখন 13-14 বছরের পিচ্চি বালিকা ছিল তখন আমায় তুই করে বলতো, আর এখন 18তে পা দিচ্ছে তারপরও আপনি করে বলছে। এখন মনে হচ্ছে সত্যি এক পিচ্চিকে বিয়ে করে ফেলেছি আর আমি হয়ে গেছি বৃদ্ধ মহাশয়।
নীলের কথাতে সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। আর পরী হতাশ হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। বেচারা পরীর অবস্থা নাজেহাল করেই ছাড়বে এরা। তিন্নি হাসি থামিয়ে বলল, এ কেমন কথা দুলাভাই, বউয়ের মুখ থেকে তুমি বলাতে পারলেন না? নীল হতাশাগ্রস্ত হয়ে বলল, উফ শালি সাহেবা, দুলাভাই বলবেন না, কলিজায় বড্ড লাগে। নীলের কথা শুনে সবার চোখ রসগোল্লা হয়ে গেছে। তিন্নি বিঘ্ন কণ্ঠে বলল, সে কি দুলাভাই, বউ বুঝি আজকাল মিষ্টি বেশি দিচ্ছে, সুগারের প্রবলেম হয়ে যাচ্ছে নাকি? তিন্নির কথার প্রতি উত্তরে নীল বলল, ঝাল মিষ্টি টক সবই তো দিচ্ছে শালিকা সাহেবা, কিন্তু আপনি বলে বর থেকে বুড়ো বানিয়ে দিচ্ছে যে। এতক্ষণ পরি চুপ থাকলেও এবার আর থাকতে পারল না। পরীর চোখ রাঙিয়ে বলল, এই তোরা থামবি? তোদের পাশে যে দুটো বাচ্চা আছে দেখছিস না? রিনি মুখ দিয়ে ও শব্দ করে বলে, হায় হায়, আমি তো ভুলেই গেছিলাম, আমার ডার্লিং যে পাশে আছে। আমার ভেংসি কেটে বলল, তোমায় আমি আর বিয়েই করব না। হবু বরকে যে ভুলে যায়, তাকে বিয়ে করে দেখব আমি আছি, বরযাত্রী আছে, কিন্তু বউই নেই। আমানের কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। পরীর চোখের সাথে নীলের চোখাচোখি হতেই পরী নীলকে ভেংসি কেটে দেয়, আর নীল চোখ মুখ কুঁচকে ইশারাতে চুমু দেখিয়ে দেয়। পরী লজ্জায় রঙিন হতে থাকে, যার ফলে পরীর বান্ধবীরা পরীকে পিঞ্চ কাটতে থাকে। পরী বেচারি অসহায়ের মতো সব সয়ে নেয়। কিছু বললে এরা পরীকে লজ্জায় ফেলে দিবে, তার থেকে চুপ থাকাই শ্রেয়। দুটো ওয়েটার এসে খাবার সার্ভ করে দিল। সবাই একসাথে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ গল্প করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। গুলশান 1 নম্বরে আসতেই বিশাল বড় একটা বিল্ডিং চোখে পড়ে পরীর। এই বিল্ডিংটার কাজ চলছে। পুরো বিল্ডিংটার ডিজাইন ইউএসের মডেলের। 18 তলার এই বিশাল বিল্ডিং যে কারো নজর কাটতে সক্ষম। রাস্তার ধার দিয়ে যারাই যাচ্ছে তারা এই বিল্ডিংয়ের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছে। বিডিতে আমেরিকান মডেলের বিল্ডিং সবাইকে বিচলিত করছে। পরী অবাক হয়ে দেখছে সব। নীল মুচকি হেসে বলল, কি দেখছ? পরী মৃদু হেসে বলল, 1-1.5 বছর আগে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখনই প্লটটা খালি ছিল, আর আজ কি সুন্দর এই বিশাল মাপের বিল্ডিং তৈরি হয়ে গেছে। নীল মৃদু হেসে বলল, বালিকণা জমতে জমতেই বিশাল বড় দ্বীপের সৃষ্টি হয়, ঠিক তেমনি সূক্ষ্ম ভালোবাসা জমতে জমতে বিশাল মাপের ভালোবাসা তৈরি হয়, অর্থাৎ সব কিছুই সূক্ষ্ম থেকে বৃহত্তর হয়। পরী মুচকি হেসে বলল, আজকাল আপনি বড্ড বেশি বোঝেন। নীল পরীকে চোখ মেরে বলল, আগে থেকেই, শুধু তোমাকে বুঝতে দেইনি। পরী ভুরু বাঁকিয়ে বলল, ঢং। নীল হাসতে হাসতে বলল, সেটাও তো তোমার অংশ। ইস, আচ্ছা পরী, এই বাড়িটা কি সত্যি খুব সুন্দর হয়েছে? তোমার ভালো লেগেছে? পরী ভাবলেশীনভাবে বলল, অবশ্যই, আমেরিকান মডেলের প্রতিটি জিনিসই অনেক সুন্দর হয়। নীল কপালে হাত দিয়ে বলল, আয় হায়, কি বলো? এখন আমি নিজেকে কি করে আমেরিকান মডেল বানাই বলো তো? নীলের কথাতে পরী মুচকি হেসে বলল, আমার আমেরিকান মডেলের বর চাই না, ইনফ্যাক্ট অন্য কাউকেই চাই না। নীল মুচকি হেসে বলল, নতুন করে প্রেমে পড়েছে বুঝি? পরী ঠোঁট বাঁকিয়ে বলল, মোটেও না। নীল হাসতে হাসতে বলল, সামথিং সামথিং। পরী মুখ ঘুরিয়ে বলল, নাথিং নাথিং। তখনই আমান আর নিশা এসে হাজির, হাতে এক গাদা জিনিসপত্র। নীল মুচকি হেসে বলল, সব ঠিকঠাক তো? আমান আর নিশা মাথা ঝাঁকিয়ে বলল, 100% ঠিকঠাক, এটিএম কার্ড। ওদের কথা শুনে নীল আর পরী হাসতে লাগলো। তারপর সবাই গাড়িতে উঠে বনানীর উদ্দেশ্যে রওনা দিল। রাতে ডিনার কমপ্লিট করে ঘুমাতে এসেছে নীল ও পরী। পরী বেশ ক্লান্ত, সারাদিনের ঘোরাফেরার কারণে চোখ দুটো অসাড় হয়ে গেছে। পরী বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ঘুমকে আটকে রাখতে পারল না। মুহূর্তের মাঝে ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নীল ল্যাপটপের কাজ করে যাচ্ছে। বিডিতে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে ওর কোম্পানি। তার ওপর বিডিতে মেইন বিজনেস সেট করবে। সব কিছু মিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে নীলকে। নীল কাজের ফাঁকে ফাঁকে পরীকে দেখে নিচ্ছে। ক্লান্ত ভরা শরীরটা পরীর মায়াবী মুখটার কাছে বিলীন হয়ে যাচ্ছে। নীল মুচকি হেসে পরীর কাছে এসে বসল। ঘুমন্ত পরীর মুখটা আরও বেশি মায়াবী লাগছে। নীল টুপ করে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে পরীকে। রোজ মনে হচ্ছে একটু একটু করে সৌন্দর্য আরও বেড়ে যাচ্ছে। লোকে বলে মানুষের অনুভূতি নাকি দিন দিন বিলীন হয়ে যায়, কিন্তু নীলের অনুভূতি তো দিন দিন গাঢ় হচ্ছে, ভয়ঙ্করভাবে বেড়ে চলছে। নীল দুহাত দিয়ে পরীর গাল দুটো আঁকড়ে ধরে বলল, মায়াবিনী, এত মায়া কেন তোমার মাঝে?
এই দহনে ঝলসে যাচ্ছি আমি, এই অনুভূতি আমায় শেষ করে দিচ্ছে। কি করলে মিলবে শান্তি? অশান্ত বুকে তোমার মাথা গুজে শান্ত করো আমায়, আমি যে শেষ হয়ে যাচ্ছি। এইসব বলে আওড়াতে আওড়াতে নীল পরীর উপরে কখন যে ঘুমিয়ে পড়ল তা নীলের অজানা। শীতকালের শীতের মাঝে দুজন দুজনের উষ্ণতা পেয়ে একে অপরকে আঁকড়ে ধরে নিল। দুজনেই ঘুমের মাঝে একে অপরকে নিয়ে স্বপ্ন বুনতে থাকলো। সকাল হতে না হতেই পরীর মুখে একরাশ কালো মেঘ এসে জমা হয়েছে। চোখ দুটো পানিতে টুইটুম্বুর, আর একটু হলেই বুঝি তীব্র অশ্রু বর্ষণ নেমে যাবে। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনটা বেশ অশান্ত, বড্ড কষ্ট হচ্ছে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে গুড়িয়ে দিতে। জীবনের প্রতি খুব রাগ হচ্ছে। সুখ নামক পাখিটা জীবনে কিছুতে স্থায়িত্ব পাচ্ছে না, একটা না একটা ঝড় এসে সব উলট পালট করে দিচ্ছে। সকালে নাস্তা খেয়ে উঠেছে মাত্র, ঠিক তখনই লন্ডনের ম্যানেজার ফোন করে জানালো অন্য একটা কোম্পানি টেন্ডার নিয়ে ঝামেলা করছে। যদি আগামী 4 মাসের মধ্যে সমস্ত প্রোডাক্ট ঠিকঠাক না ডেলিভারি হয় তো কোম্পানির বিশাল বড় লস হয়ে যাবে, যার জন্য কোম্পানির বিশাল মাপের টাকা অন্যান্য ডিলারদের হাতে চলে যাবে। তার ওপর কোম্পানি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, সেইগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, আর ব্যাংকের কাছে মোটা অঙ্কের ঋণগ্রস্ত হতে হবে। এই লস পুষিয়ে নিতে কয়েক বছর লেগে যাবে, আর কোম্পানির র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন তালিকায় চলে যাবে, যা অত্যন্ত হতাশাজনক আর লজ্জার। নীলের মন বিন্দুমাত্র চাইছে না পরীকে ছেড়ে যেতে। নীল জানে পরী কোনোভাবেই নীলকে বাধা দিবে না, কারণ এত বড় ক্ষতি পরী কখনোই চায় না। কিন্তু পরীর মন তো নীলকে চাইছে না ছাড়তে। নীলও তো পরীকে ছেড়ে যেতে চাইছে না। বিবেক আর মন যুদ্ধরত, মাঝে দুটো মানুষ পুড়ছে কঠিনভাবে। নীল পকেট থেকে সিগারেট বের করলো। এই সিগারেট জীবনের ভয়ঙ্কর সময়ের সঙ্গী ছিল। অবশ্যই 10-12 দিনের মাঝে একটি সিগারেটও খায়নি নীল, কিন্তু আজ মন অশান্ত, জীবন ব্যথিত। প্রিয়তমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না নীলের। পরীকে যে সঙ্গে করে নিয়ে যাবে তারও কোনো উপায় নেই। এমার্জেন্সি পাসপোর্ট বানাতে গেলেও 10 দিন লাগবে, আর নীলের হাতে সেই সময়টুকু নেই। তাছাড়া পরী মেডিকেলে ভর্তি হবে। সব মিলিয়ে পরীকে সাথে নেওয়া সম্ভব নয়। নিকোটিনের কালো ধোঁয়া বুকের ভেতর নেওয়া শেষ হলে নীল ব্যালকনি থেকে রুমে চলে আসে। পরীকে অগোছালো লাগছে। পরীর বিধ্বস্ত মুখটা দেখে নীলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। নীল পরীর কাছে গিয়ে মাথা গেড়ে মেঝেতে বসল। পরীর কোলে মাথা রেখে বলল, মাথায় একটু হাত বুলিয়ে দিবে? পরীর চোখের পানি যথাসম্ভব সংযত রেখে নীলের মাথায় হাত বুলাতে থাকলো। কিছুতেই নীলকে দুর্বল হতে দেয়া যাবে না, আর না নীলের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে। কিন্তু মন কতক্ষণ পারবে নিজেকে দমিয়ে রাখতে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে করতে 40 মিনিট পার হয়ে গেল, কিন্তু নীল এখনও পরীর কোলে মাথা রেখে বসে আছে। দুজনেই নীরবতা পালন করছে। হাজারো কথা গলায় এসে আটকে যাচ্ছে। এত কাছে থেকেও মনে হচ্ছে আজ দুজন বহু দূরে। এই সাময়িক বিচ্ছেদ দুজনের মনকে বিষাদ করে তুলছে। দুজনেই চাইছে একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে, কিন্তু এক অদৃশ্য শক্তি বারবার বাধা দিচ্ছে, আর সেই দহনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে দুটি হৃদয়। ফ্যাস ফ্যাস করে কাঁদছে হাফসা, আর দূরে দাঁড়িয়ে দেখছে অনিক। কি বলবে মেয়েটাকে? এই প্রথম হাফসাকে কাঁদতে দেখছে অনিক। চোখ দুটো লাল করে ফেলেছে। বিগত 2 ঘন্টা ধরে একই ভঙ্গিতে কেঁদে চলছে হাফসা। অনিকের কাছে মনে হচ্ছে হাফসা পৃথিবীর একমাত্র জলকন্যা, যার চোখের অশ্রু দিয়ে তৈরি হয়ে যায় সমুদ্র কিংবা ঝর্ণা। হাফসার দিকে তাকিয়ে বার কয়েক দীর্ঘশ্বাস ফেলে নিল অনিক। মেয়েটা কাঁদতে কাঁদতে ঝর্ণা বাঁধিয়ে ফেলে। অনিক নিজেকে শক্ত করে হাফসার দিকে এগিয়ে গেল। অনিককে দেখে হাফসার কান্না যেন দ্বিগুণ উৎসাহ নিয়ে বাড়তে লাগলো। হাফসার এমন কাণ্ডে অনিক আহাম্মক হয়ে গেল। অনিক দীর্ঘশ্বাস টেনে বলল, কি করছো হাফসা? হাফসা ছাদের রেলিং ধরে কেঁদে চলেছে। অনিকের এমন খামখেয়ালি কথাতে হাফসার বেশ রাগ হচ্ছে। কোথায় হাফসাকে জড়িয়ে বলবে? এভাবে কাঁদলে আমারও কষ্ট হয়। তা না বলে জিজ্ঞাসা করছে কি করছে সে। চোখ কি অন্ধ নাকি? হাফসার বিন্দু মাত্র ইচ্ছে হলো না অনিককে উত্তর দেওয়ার। অনিক রেলিংয়ে পিঠ থেকে দুপুরের মিষ্টি রোদের দিকে তাকিয়ে ভাবছে মেয়েটাকে কি করে সান্ত্বনা দেওয়া যায়। এমনও নয় অনিকের খুব ইচ্ছে হচ্ছে হাফসাকে ছেড়ে চলে যেতে, কিন্তু কোম্পানির স্বার্থে যেতেই হবে।
যদি এটা শুধু নীল আর অনিকের মধ্যে সীমাবদ্ধ থাকতো তাহলে অন্য কিছু করতে পারতো, কিন্তু কোম্পানির সাথে জড়িয়ে আছে কয়েকশো স্টাফ, তাদের একটা পরিবার আছে। প্রেমিকের থেকে কয়েক মাসের বিচ্ছেদের জন্য এত মানুষের জীবনের রিস্ক নেওয়া অন্যায় বই কি কিছু না? অনিক দীর্ঘশ্বাস টেনে বলে, হাফসা, তুমি যদি না চাও তো আমি লন্ডনে যাব না, কিন্তু এতে কয়েক হাজার মানুষের জীবন বিপর্যয়ে পড়বে। তাছাড়া আমার ফ্যামিলিকে তো আমাদের বিষয়ে ইনফর্ম করতে হবে। তুমি তো চাও আমরা বিডিতে যেন থাকি, তার জন্য কিছু সময়ের প্রয়োজন। 1 বছর পর তো আমরা বিয়ে করবই, তাই না? হাফসা কোনো কথা বলছে না। অনেক দীর্ঘশ্বাস ফেলল। হাফসার 2 বাহু চেপে ধরে কাছে টেনে নিল। তুমি কি কোনোভাবে ভাবছো আমি তোমার থেকে দূরে গিয়ে তোমায় ভুলে যাব, কিংবা অন্য কারোর সাথে? অনিককে আর কিছু বলতে না দিয়ে হাফসা অনিককে শক্ত করে জড়িয়ে কান্না করতে লাগলো। হাফসার হঠাৎ আক্রমণে অনিক কিছুটা বিচলিতই হলো। তারপর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে বলল, হাফসা আর অনিক এক সূত্রে বাঁধা, তারা কখনোই আলাদা হবে না। ভালোবাসো তো আমায়? হাফসা হেসকি তুলতে তুলতে মাথা ঝাঁকালো। অনিক মৃদু হেসে হাফসাকে ছাড়িয়ে হাফসার কপালে ভালোবাসার ছোঁয়া দিয়ে বলল, ভালোবাসা বিশ্বাসের উপর টিকে থাকে হাফসা, যেমনটা নীল আর পরীর ক্ষেত্রে হয়েছে। আল্লাহ না চাইলে কিছুই সম্ভব নয়। তাই আমি তোমার চোখে আর পানি দেখতে চাই না। কি, কাঁদবে না তো? হাফসা ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, আর কাঁদবো না। তাহলে কথা দাও, রোজ ফোন করে কথা বলবে আমার সাথে। হাফসার কথাতে অনেক মৃদু হাসল। তারপর হাতে হাত রেখে বলল, কথা দিলাম আমার হাফসার সাথে রোজ ফোনে কথা বলবো, আর মাঝে মাঝে লন্ডন টু বিডিতে ফ্লাইং চুমু দিয়ে দেব। অনিকের কথাতে হাফসা লজ্জা পেল, সাথে সাথে হাসি রাঙিয়ে বলল, ধ্যাত। অনিক হাফসাকে টেনে জড়িয়ে নিল, আর হাফসা শক্ত হাতে অনিককে আঁকড়ে ধরল। যদি সাময়িক বিচ্ছেদে মানুষের দুমুঠো ভাত জোটে, তবে ক্ষতি কি তাতে? সন্ধ্যা 7টা। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে পরীর পরিবার আর নীলের পরিবার। সবাই নীল আর অনিককে বিদায় জানাতে এসেছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরী এখন আর নীলদের বাসায় থাকবে না। নীল ফিরে আসার পর ধর্মমতে বিয়ে করে একেবারে শ্বশুরবাড়ি যাবে। অবশ্য এতে কারো দ্বিমত না থাকলেও নীলের বেশ বিরোধ ছিল। নীল কিছুতেই পরীকে দীর্ঘ 4 মাস বাবার বাড়িতে রাখতে রাজি নয়, কিন্তু সবার যুক্তি আর সম্মান রক্ষার্থে নীলকে মেনে নিতে হয়েছে। নীল পরীর ওপর খানিকটা রেগে আছে, কারণ পরী নিজেও বনানীতে থাকতে চেয়েছে। ফ্লাইট 9টায়। নীল গুরু গম্ভীর হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। পরী অশ্রুসিক্ত চোখে নীলের দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু নীলের অভিমানের পাল্লা বেশ ভারী হয়ে গেছে, যার ফলে পরীর দিকে ফিরেও তাকাচ্ছে না। নীলের আচরণে পরীর মনে বেশ আঘাত লাগলো। পরী আরও কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে অশ্রু আড়াল করে পেছন ঘুরে চলে যাওয়ার জন্য পা বাড়ালো, কিন্তু নীল পেছন থেকে হাত ধরে নিল। আর তখনই পরীর চোখের অশ্রু বাঁধ ভেঙে ঝরে পড়ল। নীল পরীকে কাছে এনে শক্ত গলায় বলল, কাঁদছ কেন? আমার কথা তো একদমই শুনতে চাও না। বাসায় থাকলে কি হতো? বনানীতেই কেন থাকতে হবে? পরী অঝরে কান্না করতে লাগলো। পরীর কান্না দেখে নীলের অভিমান আইসক্রিমের মতো গলে গেল। সে পরীর চোখের পানি 2 হাতে মুছে দিয়ে বলল, এমন করে কাঁদলে আমি কিন্তু যাবই না। পরী কান্নারত অবস্থাতেই বলল, বনানীতে না থাকলে আমি রোজ কলেজে যেতে পারবো না। মেডিকেলে অ্যাডমিট হলে নিয়মিত তো যেতেই হবে, তাই না? তাছাড়া আরও কত রকমের ঝামেলা আছে, আর পরিবারের সবার সাথেও কিছুটা সময় কাটাতে চাই। পরবর্তীতে আমি আমার আরেক পরিবারের কাছেই চলে যাব। ও বাড়িতে থাকলে আপনাকে আরও বেশি মনে পড়বে। নীল এবার বুঝতে পারল আসলে ও মেয়েটিকে আড়াল করতে চাইছিল না। গ্রামে থাকলে কিছুটা চিন্তাহীন হতো। অপরাধীর মতো করে বলল, আই এম সরি জান, আমি এটার কথা ভাবিনি। আমার মনে হয়েছিল কেউ যেন তোমায় বলতে না পারে বিয়ে হওয়ার পরেও তুমি বাবার বাড়িতে পড়ে আসো, আর তাই বলেছিলাম গ্রামে গিয়ে থাকতে। অবশ্য গ্রাম থেকে বনানী আসতে 2 ঘন্টার বেশি সময় লাগবে। তুমি একা একা, সাথে জ্যামের বিষয়টা তো আছেই। এই সমস্ত কিছু আমার মাথায় দিয়ে আসেনি। আই এম সরি পরী, প্লিজ কাঁদে না। পরী কান্না থামিয়ে নীলের ব্লেজারের কলার ঠিক করে দিতে দিতে বলল, আই প্রমিস, আপনি আসার পর আমি কখনোই দীর্ঘদিন বনানীতে থাকবো না। নীল মুচকি এসে বলল, সেটার দরকার হবে না ম্যাডাম, আমার সেই বিষয়ে খেয়াল আছে। নীলের কথার মানে পরী বুঝতে পারল না, কিন্তু তবুও পাল্টা প্রশ্ন করল না পরী। পরী মুচকি এসে বলল, সাবধানে যাবেন। আর হ্যাঁ,
পৌঁছে আমায় কল করে জানাবেন। নীল মিষ্টি হাসি দিয়ে বলল, তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে হচ্ছে না? যদি এতগুলো মানুষের জীবনের কথা না হতো তাহলে আমি কিছুতেই যেতাম না। পরি নীলকে জড়িয়ে বলল, এমনটা বলতে নেই। আমাদের এই ছোট্ট বিচ্ছেদের জন্য আমরা অন্য কারো জীবনকে বিপর্যয়ে ফেলতে পারি না। নীল পরীকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। পরীর থুতনি উঁচু করে আলতোভাবে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। তারপর নীল মুচকি হেসে বলল, নিজের খেয়াল রেখো প্লিজ। আমি আমার কলিজাকে রেখে যাচ্ছি, যত্ন করে রাখবে কিন্তু। নীলের যাওয়ার কথা ভাবতেই পরীর মুখ বিষাদে ছেয়ে গেল, কিন্তু বিষাদকে ছাপিয়ে নীলকে আরও শক্ত হাতে জড়িয়ে নীলের বুকে মাথা রেখে বলল, আপনার আমানত সবসময় রক্ষিত থাকবে নীল। আমি সম্পূর্ণ খেয়াল রাখব। নীল মুচকি হেসে বলল, আজও কি বলবে না তুমি? পরী চোখ খিচে বন্ধ করে নিল। সামান্য 3 শব্দের বাক্য উচ্চারণ করতে গিয়ে পরীর শরীর কাঁপছে। নীল অধীর আগ্রহে অপেক্ষা করছে পরীর মুখ থেকে স্বর্গীয় সেই শব্দ শোনার জন্য। পরী নীলের ব্লেজার খিঁচে ধরে বলল, আমি আপনাকে ভালোবাসি নীল। আই লাভ ইউ নীল। জীবনের শেষ নিঃশ্বাস অবধি আপনার সাথে কাটাতে চাই আমি। নীলের কানে পরীর বলা সেই অমৃত তুল্য শব্দ বারবার বেজে চলছে। পরীকে বুকের সাথে আরও বেশি করে মিশিয়ে নিল নীল। তারপর মৃদু স্বরে বলল, আমার জীবনের অংশবিশেষ তুমি। তোমায় ছেড়ে বেঁচে থাকাটা অতি ভয়ঙ্কর পরী। আমিও খুব ভালোবাসি তোমায়, খুব ভালোবাসি। দুজনে একে অপরকে বেশ কিছুক্ষণ আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে থাকলো। এক মেয়েলি কণ্ঠ ভেসে আসতেই পরী আর নীল নিজেদের ছাড়িয়ে নিল। দুজনের মুখে মৃদু হাসি, কিন্তু অন্তরে ঘা। দুজনে একে অপরকে হাসি মুখে বিদায় জানালো। প্রকৃতি সাক্ষী হলো দুটি হৃদয়ের বিচ্ছেদের। আবার দেখা হবে নতুন এক ভোরে। সঙ্গী হবে ত্রিভুবন। অন্তরে রবে প্রশান্তি, মুখে রবে বিশ্বজয়ের হাসি। এই ছোট্ট বিচ্ছেদ কখনোই দীর্ঘস্থায়ী হবে না। শারীরিক অবস্থানের বিচ্ছেদ হলেও দুটো মনের বিচ্ছেদ কখনোই হবে না, কখনোই না। নীল লন্ডনে চলে গেছে আজ 6 দিন হয়ে গেল। প্রথম 3 দিন তো পরী নীলের সাথে ফোনে কথা বলার সময় অঝরে কেঁদেছে, আর নীল বেচারা পরীকে সান্ত্বনার বাণী শুনিয়েছে। কিন্তু পরীর কান্না থামতই না। আর তখন নীল উপায়ন্তর না পেয়ে বলতো, আচ্ছা আজই টিকিট কেটে চলে আসবো। তখন পরী কান্না থামিয়ে বলতো, না আর সে কাঁদবে না। এভাবেই দুঃখের মাঝে কেটে যায় 6টি দিন। পরী মাত্র শাওয়ার নিয়ে এসেছে, চুলগুলো আধ ভেজা। জানালা ছাপিয়ে মিষ্টি রোদ এসে পরীর গাল দুটো রাঙিয়ে দিয়ে যাচ্ছে। শীতের দুপুরে এক চিলতে রোদ যেন স্বর্গীয় অনুভূতি। ইস, সাথে যদি থাকতো প্রিয় মানুষটি। তখনই পরীর ফোন বেজে উঠল। একরাশ আনন্দ নিয়ে পরী ফোন রিসিভ করলো। তারপর ঠান্ডা স্বরে বলল, হ্যালো বউ, ভালো লাগছে না, এত কাজের চাপ। ঠিকমতো খাওয়া দাওয়া করেন তো, তাই না? তুমি না খাইয়ে দিলে, ভালো করে খাই কি করে? আপনার এই খামখেয়ালিপনা আমার একদম ভালো লাগছে না। আহা, কি এমন করেছি বলো? মাথা ব্যথা করছিল তাই কল দিলাম, একটু চিল করার জন্য। আর ওর কথা শেষ না করতে দিয়ে পরী চিৎকার করে উঠল, কি মাথা ব্যথা করছে? আর আপনি ফোনে আমার সাথে বকবক করছেন? এমন করছো কেন? দিনরাত ভরেই তো ওই সাদা চামড়ার পাবলিকগুলোর সাথে বকবক করতেই হয়, প্রচুর কাজ। তাই ভাবলাম তোমার সাথে কথা বলে রিল্যাক্স হই। নীলের কথাতে পরীর ভুরু কুঁচকে গেল। পরী একটু উঁচু গলায় বলল, রাত মানে? পরীর কথাতে নীল বোকা হয়ে গেল। এই মেয়ে জাতি একটা ছোট্ট কথাকেও ধরে নেয়, তিলকে তাল বানিয়ে ছাড়বে। রাত মানে তুমি যেটা ভাবছো সেটা না রে বোকা। আমার কোম্পানির 80% স্টাফ ছেলে, আর আমাদের রাত 10টা অবধি অফিসে কাজ করতে হচ্ছে। বাসায় এসেও ফাইল হাতে বসে পড়তে হয়। যদিও চোখে ঘুম নামক জিনিসটা উবে গেছে, তবুও শরীর বেশ ক্লান্ত হয়ে যায়। পরী মন খারাপ করে বলল, দিনগুলো শেষ হচ্ছে না কেন? আপনাকে কত কষ্ট করতে হচ্ছে। আপনি যদি ঠিকঠাক না খান তো আমিও খাবো না, কিন্তু আপনি অসুস্থ হয়ে গেলে আমিও কিন্তু আপনার সাথে কথাই বলবো না। পরীর কথাতে নীল বেচারার অবস্থা খারাপ। পরীকে বলাই ভুল হয়েছে। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, আচ্ছা খাবো, আর আমার পিচ্চির জন্য অলওয়েজ সুস্থ থাকবো। পরী মুচকি হেসে বলল, দ্যাটস লাইক এ মাই হাজব্যান্ড। পরীর কথাতে নীল হেসে উঠল, মেয়েটা পারেও বটে। তারপর হাসি থামি বলল, আর শোনো, বিডির সময় রাত 2টার দিকে কল দেব। তোমার কি খুব অসুবিধা হবে বউ? আসলে ওই টাইমে ফ্রি থাকি তো, তাই একটু স্পেস পাবো। পরী মুচকি হেসে বলল, একটুও না। আপনি এত কষ্ট করবেন আর আমি এইটুকু করতে পারবো না?
যদিও অত রাতে কথা বললে আব্বু আম্মু রেগে যাবে, আর আমিও ওদেরকে জানিয়ে কথা বলতে গেলে লজ্জা পাবো, বাট আই ক্যান ম্যানেজ। হাউ? পরি একটু ভাব নিয়ে বলল, আবার কিভাবে? লুকিয়ে লুকিয়ে ব্যালকনির কোণাতে গিয়ে চুপি চুপি কথা বলবো। পরীর কথাতে নীল হাসতে হাসতে শেষ। নীলের হাসির শব্দ পেয়ে পরি বলল, এই আপনি হাসছেন কেন? নীল হাসি থামিয়ে বলল, আর কি করব বউ, এই প্রথম কোনো বউ তার হাজব্যান্ডের সাথে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। হা হা হা, ইতিহাসে লেখা প্রয়োজন। নীলের কথাতে পরিও হাসতে লাগলো। হাসি হাসি স্বর নিয়ে বলল, বিয়ের আগে তো প্রেম হয়নি, বিয়ে করে লুকিয়ে লুকিয়ে জমিয়ে জমিয়ে প্রেম করব। পরীর কথাগুলো শুনে নীল হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। পরি যে এতটা দুষ্টতা বোঝা দেয়। পরি ধীর কণ্ঠে সুর তুলল, চুপি চুপি বলো, কেউ জেনে যাবে, জেনে যাবে, কেউ জেনে যাবে। ধ্যাৎ, গানটাই ভুলে গেছি। নীল একটু অভিমানী কণ্ঠে বলল, পরি তুমি না সে আগের মতো দুষ্টুমি করছো? বিটিতে থাকতে একটু দুষ্টুমি করনি কেন? তুমি জানো কত মিস করেছি তোমার দুষ্টুমি? পরি মিটিমিটি হাসলো, কারণ আমি দেখতে চেয়েছিলাম আমার বরটা কতটা দুষ্টুমি করতে পারে। আচ্ছা, তাহলে বলছো তো বিডিতে আসলে এবার দুজনই দুষ্টুমি করব? অবশ্যই, পুরো দুষ্টুমিষ্টি প্রেম চলবে। নীল হাসতে হাসতে বলল, তো মিসেস নীল রেডি থাকবেন তো? এবার আর কোনো ছাড় দিব না, সোজাসুজি। নীলকে আর কথা বলতে না দিয়ে পরি বলল, আপনি থামুন তো, সবসময় আজে বাজে চিন্তা করেন। নীল বুকে হাত দিয়ে বলল, ইস, বউ লজ্জা পায় বুঝি। এবার এসে সব লজ্জার অবসান ঘটিয়ে দেব। দেখব আমার লজ্জাবতী পরিটা কতটা লজ্জা পেতে পারে। পরি নীলের এই সামান্য কথাগুলো শুনে লজ্জাতে মিয়ে যাচ্ছিল, কিছু বলতেই পারছিল না। নীল ব্যস্ত কণ্ঠে বলল, আচ্ছা পরি, রাখছি এখন। একজন ডিলারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, রাতে অপেক্ষা করো আর নিজের খেয়াল রাখো। আচ্ছা, আপনি কিন্তু বেশি সময় না খেয়ে থাকবেন না, আর রাতে সময় করে ঘুমাবেন। আচ্ছা আচ্ছা, বউয়ের যেমন ইচ্ছা। এখন রাখছি, আল্লাহ হাফেজ। পরি মুচকি এসে বলল, আচ্ছা, আল্লাহ হাফেজ। ফোন রেখেই পরি বেডের ওপর শুয়ে পড়ল। নীলের সাথে কথা বললেই ভেতরটা অদ্ভুত প্রশান্তি অনুভব হয়। এখন শুধু নীলের ফিরে আসার অপেক্ষা। পরি নীলের জন্য 1000 বছর অপেক্ষা করতে রাজি, কিন্তু অপেক্ষা শেষে নীল তার কাছে আসলেই হবে। বড় বেশি ভালোবাসে যে।